প্রেপ উইথ মি। দেখো, তোমরা প্রচুর ভিডিও আমার পাচ্ছ অলরেডি রিগার্ডিং ফ্রি মক ইন্টারভিউ। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে কিন্তু অনেক বড় এন্থু নিয়ে আসে আরও ফার্দার বেটার কন্টেন্ট বানানোর জন্য। সো প্লিজ 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 সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর ভিডিও দেখতে থাকো। ওকে, শুভম, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। স্যার, আমার নাম শুভম সাহা। আমার বাড়ি কোচবিহার জেলায়। আমি 2011 সালে কোচবিহার রামভোলা হাই স্কুল থেকে আমার মাধ্যমিক কমপ্লিট করেছি এবং 2013 সালে কোচবিহার রামভোলা হাই স্কুল থেকেই আমার উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছি। এরপর আমি 2017 সালে কোচবিহার পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে আমার ডিপ্লোমা কমপ্লিট করি এবং 2021 সালে বীরভূম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে আমার বিটেক কমপ্লিট করেছি। তারপর থেকে স্যার আমি গভর্নমেন্ট জবের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, তো মোটামুটি 2 বছর 3 বছর প্রায়, তো এর মাঝে কোনো কোম্পানি বা কিছু বা প্রাইভেট জব কোনো কিছু তুমি চেষ্টা করোনি, বা কোনো কিছু অপরচুনিটির জন্য? স্যার, চেষ্টা করেছিলাম আমি। মানে আমার বিটেকটা 2021-এ শেষ হয়েছে। তো সেই সময়টাতে মানে কোভিডের একটা ব্যাপার ছিল আরকি। ইমপ্যাক্টটা ছিল তখন। তো আমি কিছু জায়গায় ট্রাই করেছিলাম আমার এখানে। বাট সুযোগটা সেরকমভাবে হয়নি। তো তারপর আমি ঠিক করি যে এখন থেকে আরকি প্রপারলি প্রিপারেশনটাই নেব এবং স্যার মোটামুটি ১ বছর প্রিপারেশন নেওয়ার মধ্যেই এইচএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারটা বেরোয়। তো ওটাতেই ফোকাস করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তোমার চয়েস কি কি রেখেছো? স্যার, আমার চয়েস পিডব্লিউডি, ইরিগেশন অ্যান্ড পিএইচ। তো তোমার তো সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, তুমি জব প্রিপারেশনের ভিতরে ছিলে, তো কেন পিডাব্লিউডি বা কেন, আর ইরিগেশনই বা কেন? স্যার, পিডব্লিউডিটা এই কারণে রেখেছি, প্রথমত পিডব্লিউডিটা একটু পছন্দ হয় ডিপার্টমেন্টটা। আ মানে কেন পছন্দ, তাছাড়া কেন হয়? তো ভার্টিক্যাল ডিপার্টমেন্টের মধ্যে পড়ে। এছাড়া স্যার মানে আমি যতদূর শুনেছি বা জেনেছি যে পিডব্লিউডিতে কাজের এক্সপোজারটা বা আ কাজের ভলিউমটা অন্যান্য ডিপার্টমেন্টের থেকে তুলনামূলকভাবে বেশি। তো যেহেতু আমি ফ্রেশার, সেই কারণে আমার মনে হয় যে সেই ওয়ার্কলোডটা মানে আমি নিতে চাচ্ছি আরকি। ওই ওয়ার্কলোডটা যদি আমি নিতে পারি তাহলে আমি হয়তোবা আ কাজটা তাড়াতাড়ি শিখে নিতে পারব। সেই কারণে আমি পিডব্লিউডিটাকে ১ নম্বরে রেখেছি। তো ধরো, তোমার থেকে তো বেশি এক্সপিরিয়েন্সের ছেলে থাকবে, তোমার থেকে এমন লোকও পাবো যেখানে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে রোডে, স্পেশালি বিল্ডিং এ রয়েছে। তো তারা তো তোমার থেকে আরো মানে তাড়াতাড়ি কাজ শিখতে পারবে, করতে পারবে। তাহলে হোয়াই ইউ, তোমাকে কেন? হ্যাঁ, বলো। হ্যাঁ স্যার, বলছি যে অলরেডি এক্সপেরিয়েন্সড সে হয়তো শুরুতেই আমার থেকে বেটার কাজ করতে পারবে। অবশ্যই এটা আ একটা ব্যাপার। কিন্তু আমার মনে হয় আমি কাজটা শিখে নিতে পারবো। আর সবাই স্যার শুরুতে ফ্রেশারই থাকে। তো আমাকে সেই সুযোগটা দেওয়া হলে আমি শিখে নিতে পারবো স্যার। সেইটুকু কনফিডেন্স আমার আছে। তো ধরো, ঠিক আছে, তো তুমি পিডাব্লিউডি যাবে, তো ধরো তোমাকে আমি প্রথম দিন সাইটে পাঠালাম। সাইটে পাঠিয়ে পরে আমি তোমাকে 1 বস্তা বালি পাঠিয়ে দিলাম, দিয়ে বললাম যে এই বালিটার আমাকে পিএল বের করে দাও, পিএল। তো তুমি কি করে বের করবে, কিভাবে? স্যার, পিএল বলতে স্যার ঠিক বুঝতে পারলাম। প্লাস্টিক লিমিট, পিএল বলতে। আচ্ছা, আচ্ছা, প্লাস্টিক লিমিট। স্যার আমাকে আ ওখানে ওই স্যান্ডের জন্য স্যার আ লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিটের জন্য আমি কোন পেনিট্রোমিটার টেস্ট করতে পারি? কোন পেনিট্রোমিটার দিয়ে তুমি প্লাস্টিক লিমিট পেয়ে যাবে? স্যান্ডের তো সেভাবে স্যার প্লাস্টিক লিমিট পাওয়া যায় না। তাহলে আমি তো বলিনি, তুমিই তো বলছো যে হ্যাঁ পেয়ে যাব। সেই টেস্টটা আমরা এরকম স্যান্ডি টাইপের সয়েলের ক্ষেত্রে করতে পারি। বাট স্যান্ড নন প্লাস্টিক। আমি তো তোমাকে বললাম যে আমি 1 বস্তা তোমাকে স্যান্ড পাঠাবো, স্যান্ডি সয়েল তো বলিনি আমি।
মানে স্যান্ড আর কি। স্যান্ডের স্যার করা যাবে না। প্লাস্টিক লিমিট পাওয়া যাবে না। তাহলে স্যান্ডের যে প্লাস্টিক লিমিট পাওয়া যাবে না, তাহলে স্যান্ডের কি কনসিস্টেন্সি লিমিট কিছু পাবো না আমরা? স্যার কনসিস্টেন্সি বলতে প্লাস্টিক লিমিট সেভাবে যদি না পাওয়া যায়, কনসিস্টেন্সি লিমিট তো পাওয়া যাবে বলে মনে হয় না। মনে হয় না। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আহ, তুমি আমাকে বলো, এই যে প্লাস্টিসিটি চার্ট হয় একটা, জানো তো প্লাস্টিসিটি চার্ট? হুম, তার এক্স এক্সিসে কি থাকে বলো তো? স্যার এক্স অ্যাক্সিসে স্যার আহ, উম, লিকুইড লিমিট থাকে। এক্স এক্সিসে লিকুইড লিমিট থাকে, আর ওয়াই এক্সিসে কি থাকে? মানে ওয়াটার কন্টেন্ট আর কি, লিকুইড। ওয়াটার কন্টেন্ট থাকে না লিকুইড লিমিট থাকে? লিকুইড লিমিট থাকে। ওয়াটার কন্টেন্ট থাকে না, তাই তো? ওয়াই এক্সিসে কি থাকে? স্যার ওয়াই অ্যাক্সিসে প্লাস্টিসিটি ইন্ডেক্স থাকে। প্লাস্টিসিটি ইন্ডেক্স থাকে। আচ্ছা, আচ্ছা। আহ, তাহলে কোনো একটার, না কোনো একটা সয়েল যাওয়ার দরকার নেই। তাহলে আমাকে বলো যে এই যে এস, এ লাইন বলে একটা লাইন হয়, এ লাইন, তো এ লাইনের উপরের যে সয়েলটা থাকবে তাকে আমরা কি বলবো জেনারেলি? স্যার এ লাইনের উপরে সয়েল থাকলে সেটাকে আমরা ক্লে বলি। আর নিচের সয়েলটাকে? সিল্ট বলি। এ লাইনের ইয়েটা কি বলতো, সূত্রটা কি বলতো? স্যার প্লাস্টিসিটি ইন্ডেক্স ইকুয়ালস টু 0.73 লিকুইড লিমিট -20। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, ক্লেই সিল্ট, ক্লেই সিল্টে সিল্টের ভাগ বেশি না ক্লের ভাগ বেশি? ক্লেই সিল্ট। স্যার এভাবে মানে ফাইন সয়েলের যদি মানে ফাইন পার্টিকেলের দুটোই যদি ফাইন পার্টিকেল হয়, সেই ক্ষেত্রে কোনটার ভাগ বেশি বলা যায় কি স্যার? আমার মানে ঠিক মনে পড়ছে না। মানে তুমি কি আমাকে প্রশ্ন করছো যে বলা যায় না, কি? না, না স্যার, মানে আমার কনফিউশন আছে স্যার আরকি এটা নিয়ে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আহ, তুমি আমাকে বলো যে ট্রাফিক বলতে কি বোঝো, ট্রাফিক? ট্রাফিক বলতে স্যার কোনো আ আ একটা হাইওয়ে বা এরকম মানে রোডওয়েতে যে ভেহিকেল গুলো যে আ উম যাতায়াত করছে সেটাকে স্যার তাদের আ কম্বিনেশনটাকে আমরা ট্রাফিক হিসেবে ডিফাইন করি। আচ্ছা, তাহলে ট্রাফিক ভলিউম কি? ট্রাফিক ভলিউম বলতে আ কোনো একটা আ রোডের সেকশনের মধ্য দিয়ে আমরা ইউনিট টাইমে যদি ক্যালকুলেট করি কতগুলো ভেহিকল পাস করছে, সেটাকে স্যার ট্রাফিক ভলিউম বলা হয়। আচ্ছা, তাহলে ট্রাফিক ডেন্সিটি কি? ট্রাফিক ডেনসিটি আ একটা ইউনিট লেংথের রোডের মধ্যে যতগুলো ভেহিকল থাকবে সেটা 1 কিলোমিটার হতে পারে। তো সেই ক্ষেত্রে স্যার ওই ভেহিকলের নাম্বারটাকে ট্রাফিক ডেনসিটি বলে। মানে তুমি ঠিক বলছো, কোনো উল্টো বলছো না, তাই তো? না, না স্যার, ঠিক বলছেন। আচ্ছা, আচ্ছা। আহ, যখন আমরা ডিজাইন করব কোনো একটা রোড, তখন আমরা ট্রাফিক ডেন্সিটি দেখবো না ট্রাফিক ভলিউম দেখবো? ট্রাফিক আমরা যদি রোড ডিজাইনের কথা বলি, তাহলে আমরা সেই ক্ষেত্রে ট্রাফিক ডেনসিটি ট্রাফিক ভলিউমটাকে বেশি আ গুরুত্ব দেব। আর যদি আমরা আ সিগন্যাল বা সেরকম কিছু ডিজাইন করার থাকে, সেই ক্ষেত্রে আমরা ট্রাফিক ডেনসিটিটাকে বেশি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, আমাকে তুমি একটা কথা বলো, ভায়াডাক্ট বলতে কি বোঝো, ভায়াডাক্ট? স্যার আমি একটু মানে আমার কনফিউশন আছে। আমি একটু ট্রাই করতে পারি পারমিশন? হ্যাঁ, 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 করো, ট্রাই করো। মানে এরকম কোনো একটা আর্টিফিশিয়াল চ্যানেলকে যদি আমরা কোনো ন্যাচারাল
ড্রেনেজের ওপর দিয়ে যখন নিয়ে যাব সেটাকে স্যার ভায়াডাক্ট হিসেবে, অনেকটা ওপর দিয়ে নিয়ে গেলে সেটাকে ভায়াডাক্ট বলা হয়। আচ্ছা। না, আমার মনে হলো না যে তুমি এটা ঠিক বললে। যাই হোক, সেকেন্ড কোশ্চেন আমার যেটা থাকবে তোমাকে এখন, সেটা হচ্ছে যে তুমি আমাকে বোঝাও যে কোনো একটা জায়গাতে যদি আমি ক্যানেল লে করি, ক্যানেল লে করি, তাহলে সে ক্যানেলটা আমি কোথায় লে করব, কোন কোন টপোগ্রাফিতে লে করব? স্যার আমরা জেনারেলি ক্যানেলটাকে রিজ লাইন দিয়ে ডিজাইন করার চেষ্টা করি যাতে বোথ সাইড ইরিগেশন করা যায়, বাট সেটা সবসময় পসিবল হয় না। আচ্ছা, তো সেখানে আমরা কি করতে পারি? কন্ট্রোল বরাবর করতে পারি নাকি? হ্যাঁ, কন্ট্রোল বরাবর করতে হবে তো যাতে সেটা এক সেটা সাইডটা মুখে রেখে দিলে ড্রাই হবে কি হয়। করে? সে পেটে রাখলে হবে? সেটা বলতে হবে তো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাকে আরেকটা প্রশ্নের অ্যান্সার দাও। সেটা হচ্ছে যে এই যে ভ্যালি, ভ্যালি বলতে তুমি কি বোঝো? ভ্যালি? স্যার ভ্যালি বলতে কোনো রেঞ্জ, কোনো মাউন্টেন রেঞ্জের যে লোয়েস্ট যে পোর্শনটা থাকে, লোয়েস্ট যে জায়গাটা, সেটাকে স্যার ভ্যালি হিসেবে বলা হয়। আচ্ছা, ভ্যালিতে কোন কার্ভ জেনারেলি দেওয়া হয় বলো তো? ভ্যালি, ভ্যালিতে কোন কার্ভ বলতে স্যার ভ্যালি কার্ভের কথা বলছেন? হ্যাঁ, ভ্যালিতে ভ্যালিতে কি কার্ভ দেওয়া হয় কোনো, যেখানে রোড বানানো হয়? হ্যাঁ স্যার, এটা বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হেডলাইটের হাইট কত থাকে বলো তো জেনারেলি গাড়িতে? স্যার নাকি এটা ফিক্স নয়? ফিক্স তো স্যার অবশ্যই নয়। ফিক্স ভেহিকেল নয়? টু ভেহিকেল, ডিপেন্ড, ভেহিকেল টু ভেহিকেল তো স্যার তাহলে আমরা ডিফারেন্স যখন থাকে। আমরা যখন কোনো ক্যালকুলেশন করি, এটা কোন ক্যালকুলেশনে লাগে বলো তো? এসএসডি তে লাগে না ওএসডি তে লাগে? স্যার ওএসডি তে, এসএসডি তেও লাগে, ওএসডি তেও স্যার লাগে স্যার, ওএসডি তে দুটোই স্যার। তাহলে যদি লাগে তাহলে আমরা কত ধরি সেখানে স্ট্যান্ডার্ড হিসাবে? মানে স্যার ড্রাইভারস আইটাকেই ধরে নেওয়া হয় স্যার। হেডলাইটটাকে ধরা হয় না? হেডলাইটে যেহেতু প্রপারলি পাওয়া যায় না, সব ভেহিকেলে সেম হয় না, সেই জন্য ড্রাইভার সাইডটাকেই স্যার আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরি। গুড, গুড, গুড। ঠিক আছে। তো ঠিক আছে। আহ, আচ্ছা, তোমার সেকেন্ড চয়েস বললে, সেকেন্ড চয়েস কি বললে? ইরিগেশন, ইরিগেশন বললে, তাই তো? ইরিগেশন, আর থার্ড চয়েসে পিএইচই রেখেছো? পিএইচডি। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, পিএইচই রেখেছো, ঠিক আছে। উম, তুমি আমাকে বলো যে হ্যাজেন হ্যাজেন ইউনিট দিয়ে কি মেজার করা হয়, কোন প্যারামিটার মেজার করা হয়? স্যার কালার মেজার করা হয়, থিঙ্কিং। আচ্ছা, তো পারমিসেবল কত কালার ড্রিঙ্কিং ওয়াটারে? অ্যাকসেপ্টেন্স 5 টিসিইউ অ্যান্ড স্যার পারমিসিবল বা কস্ট ফর রিজেকশন স্যার 25 টিসিইউ। আচ্ছা, এটা কোন কোডের আন্ডারে বলছো? স্যার আইএস 10500। এবং ইয়ার? স্যার ইয়ারটা রিকল করতে পারছি না। আচ্ছা, নাইট্রাইটের ক্ষেত্রে কত হয় পারমিসেবল? নাইট্রাইটের ক্ষেত্রে স্যার 0, যেহেতু নাইট্রাইট টক্সিক হয়। আর নাইট্রেটের ক্ষেত্রে? নাইট্রেট 45 মিলিগ্রাম পার লিটার। তো কোনটা, NO3টা নাইট্রেট না NO3টা নাইট্রাইট? স্যার NO3 নাইট্রেট, NO2 নাইট্রাইট। আচ্ছা, 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 ঠিক আছে। তুমি কোচবিহার থেকে এসেছো, তাই তো? হ্যাঁ স্যার, বুঝবেন। তো কোচবিহারে বিখ্যাত কি রয়েছে পশ্চিমবঙ্গে, যেটা কোচবিহারকে বিখ্যাত বলে প্রচার করা যায়, বা লোক চেনে কোচবিহারকে এই জন্য? কোচবিহার প্রধানত উম, রাজার শহর নামে পরিচিত। এখানে মানে একটা কোচ রাজবংশ নামে রাজবংশ রাজত্ব করতো একটা সময়তে। তো
তো সেখানকারই সেই রাজবংশেরই রাজবাড়ি রয়েছে কোচবিহারে। সবথেকে আ উম মানে গুরুত্বপূর্ণ কোচবিহারের একটা সৌধ। এছাড়া স্যার কোচবিহারে মদনমোহন মন্দির রয়েছে। আ উম তারপর সাগরদিঘি রয়েছে। বানেশ্বরের শিব মন্দির আছে। এই সমস্ত জায়গাগুলো কোচবিহারে বিখ্যাত। এছাড়াও আচ্ছা স্যার সংস্কৃতির দিক দিয়ে, কালচারের দিক দিয়ে কোচবিহার রাসমেলার জন্য বিখ্যাত, যেটা এই সময়ে হচ্ছে। আচ্ছা। তো ব্রহ্মপুরের নাম শুনেছো কোচবিহারে? নাম তো শুনেছি স্যার, কিন্তু যাওয়া হয়নি। আচ্ছা। তো নাম যখন শুনেছো তাহলে ব্রহ্মপুর কিসের জন্য বিখ্যাত বলো তো, বা কিছু ইতিহাস আছে এর? স্যার এটা ঠিক আমার জানা নেই। আচ্ছা। আচ্ছা, কোচবিহারে জিরো করিডোর বলে একটা জায়গা আছে নাকি? তো এই জিরো করিডোরগুলোর কাজ কি বলতো, বা মানে ইম্পর্টেন্সটা কি জিরো করিডোরগুলোর? স্যার এটা মাঝখানের জায়গাটা, যেটা দুপাশের বর্ডারের মাঝখানে অবস্থিত স্যার। বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারের মাঝখানে অবস্থিত। মানে একটা এমন জায়গা যেটা বর্ডারটাকে দুপাশের ২ দেশের বর্ডারকে সেপারেট করে রেখেছে। তো ইম্পর্টেন্সটা কি, কোশ্চেনটা ভালো করে শোনো। স্যার ইম্পোর্টেন্সটা আমি ঠিক বলতে পারছি না স্যার, জানা তো নেই। এমনি এমনি বানিয়ে দিল? এমনি, এমনি নিশ্চয়ই হয়নি। কিছু অবশ্যই ইম্পোর্টেন্স আছে। কিন্তু আমার স্যার ঠিক জানা নেই ব্যাপারটা। আচ্ছা। আচ্ছা, এই যে কোচবিহার যে জায়গাতে জিরো পয়েন্টের কথা আমরা বলছি, তো এই জিরো পয়েন্ট যে জায়গাটা সেখানে আহ, একদিকে তো কোচবিহার রয়েছে নাকি? হুম। ঠিক তার অপর দিকে বাংলাদেশে কি রয়েছে বলো তো, কোন জেলা রয়েছে? স্যার এটাও আমার জানা নেই, বাট আমি গেস করতে পারছি। হ্যাঁ, গেস করো। রংপুর জেলাটা রয়েছে কি? না, তোমার তো যাই হোক, এটা ঠিক না ভুল আমি বলতে চাই না, আমি তোমাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে এগুলো তো কিন্তু জানা খুব দরকার। কারণ আমি জানি না তুমি কোচবিহারে কত বছর ধরে আছো, আদৌ কোচবিহারে রয়েছো কিনা, বাট আমার মনে হয় এগুলো কি তোমার জানা উচিত নয়? হ্যাঁ, স্যার জানা উচিত, বাট সেভাবে কোনোদিন খেয়াল করিনি। আমি জেনে নেব। আচ্ছা, ঠিক আছে, তোমার ইন্টারভিউ এখানে কমপ্লিট করা যায়, ইন্টারভিউ এখানেই কমপ্লিট করা যায়। ঠিক আছে, আগে তোমার কথা শুনি, তারপরে আমি আমার ফিডব্যাক দিচ্ছি। বলো। বলব বলতে স্যার এখনো একটু কিছু উপরের প্রিপারেশন বাকি আছে। আমি আরকি একটু তোমার ১ম পরীক্ষা একটু কবে? নার্ভাস ছিলাম। স্যার ৫ তারিখ ডিসেম্বর। তাহলে 5 তারিখ পরীক্ষা, মানে তো আর সময় নেই। তোমার তো টেকনিক্যালি, তুমি তো গুড, টেকনিক্যালি ইউ আর ভেরি সাউন্ড। মানে ভালো লাগলো, অনেকদিন পরে অনেকগুলো ইন্টারভিউর পরে আমার 150টার উপর ইন্টারভিউ নেওয়া হলো, তুমি 151 নাম্বার ব্যক্তি যার আমি ইন্টারভিউ নিলাম আজকে। আমার নিজেরই অবাক লাগছে যে আমি এতজনের ইন্টারভিউ নিতে পারবো, আমি সেটা ভাবতে পারিনি। যেদিন শুরু করেছিলাম সেদিন আমি ভেবেছিলাম কে আর ইন্টারভিউ দেবে, হ্যাঁ কোথায় পাবো সে তো ছেলেপুলে। যাই হোক, সাকসেসফুলি অনেকজন দেয়নি, অনেকজন আমাকে ব্লক করে দিয়েছে এবং ইন্টারভিউ দেয়নি, সময়ে পেরিয়ে গেছে। তারপরেও আমি 151 জন পের করতে পেরেছি, মানে ইটস হিউজ অ্যাচিভমেন্ট আমার জন্য আর কি। বাট সত্যি অনেকগুলো ইন্টারভিউর পরে আমি টেকনিক্যালি সাউন্ড একজনকে পেলাম। না, তুমি টেকনিক্যালি যথেষ্ট সাউন্ড, টেকনিক্যালি তুমি খুব সুন্দর অ্যান্সার করেছো এবং প্রত্যেকটা জায়গা যেগুলো ট্রিকি এরিয়া সেগুলোতে খুব ভালো কনফিডেন্স দেখিয়েছো। বাট আমার মনে হলো শুভম যে, এটা আমার পার্সোনাল মনে হলো যে তোমার কোচবিহার নিয়ে আরো একটু জানার দরকার। দেখো, ওখানে তো প্রশ্ন করবে, ওখানে কি প্রশ্ন করবে নন টেকের কোনো মাথা মুন্ডু কিচ্ছু নেই। তো আই থিঙ্ক একটু বেটার ভাবে জিনিসপত্রগুলো জেনে যাওয়াটা আমার মনে হয় বেটার। তো টেকনিক্যালি তো তোমাকে আটকানো যাবে না, আমি যা বুঝলাম টেকনিক্যালি তুমি যথেষ্ট সাউন্ড এবং ওখানে যেয়ে বেশ ভালো পারফর্ম করবে। তো তোমার নাম্বার কত রয়েছে? 160-এর উপর রয়েছে তাই তো? 70, 170 নাকি? 70 নেই, বাট 60 প্লাস কাছাকাছি। আছে। আচ্ছা, ঠিক আছে। তো ঠিকই আছে, অসুবিধা কিছু নেই, ভালোই একটা নাম্বার রয়েছে, বেশ ভালো মার্কস ক্যারি করছো। তো দেখো এবারে টেকনিক্যালি তো তুমি যথেষ্ট সাউন্ড, টেকনিক্যাল জায়গাগুলো তো বেরিয়ে যাবে, বাট
এরকম না হয় যেন যে নন টেকনিক্যালের জন্য তোমাকে কোনো জায়গাতে ফার্স্ট আহ, ডিক্টেশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তো সেটা একটু দেখে নাও। এই ছোট ছোট জিনিসগুলো যে কোচবিহারের উপরে কোন এনএইচ গেছে, কোচবিহারের উপরে হুম। কোন এসএইচ গেছে। হ্যাঁ, ওই আমাদের নন টেক গুলো আমার এখনো দেখা হয়নি ঠিক করে, আমি এই কয়েকদিন আর কি নন টেক গুলো একটু দেখে নেবো ঠিক করে। হ্যাঁ, এটা ছোট ছোট লিস্ট বানিয়ে পরে, হ্যাঁ, তুমি আমার ওখানে চ্যানেলে ভিডিওও পেয়ে যাবে, সেখান থেকেও দেখে পরে নোট বানিয়ে নিতে পারো। হ্যাঁ, এবারে এই যে জিরো পয়েন্ট বানানোর কারণ কি ছিল? জিরো পয়েন্ট শুধুমাত্র তো একটা দেশ থেকে একটা দেশের বর্ডার শুধু নয়, তাতে যাতে, ছিটমহল বলে একটা, হ্যাঁ, হ্যাঁ বলো বলো, তুমি বলো তারপরে আমি বলছি। ছিটমহল বলে একটা ব্যাপার আছে আর কি, ওর মাঝে কিছু আহ বাড়ি ঘর এরকম পড়েছে যাদের আর কি না, সেটা তো, পুরোপুরি রাখা সেটা যাচ্ছে একটা না। প্রশ্ন, বাট এটা বানানোর কারণ এটা নয়। এটার বানানোর কারণ হচ্ছে যে এটা একটা ওয়ান টাইপ অফ ইন্টারন্যাশনাল বর্ডার যেখান দিয়ে লোকজন যাতায়াত করতে পারে। তুমি সেখান দিয়ে কিন্তু যাতায়াত করতে পারবে। আবার রয়েছে কিছু, এগুলোকে অ্যাকচুয়ালি করিডোর বলে। তো এই করিডোর দিয়ে পরে অনেক সময় অনেক ব্যবসা বাণিজ্য এগুলোরও সুবিধা হয়। সবসময় যে এই যেমন পেট্রাপোল বর্ডারে আমি গেছি, পেট্রাপোল বর্ডারে যেমন ব্যবসা বাণিজ্য হয়, সেরকম কিন্তু কোচবিহারের বর্ডারেও কিন্তু অনেক সময় ব্যবসা বাণিজ্য হ্যাঁ, স্থলপথে হয়ে থাকে। তো সেই শুধু সমস্ত জায়গা, পার্টিশনের জন্য নয় আর কি। হ্যাঁ, সেই সমস্ত জায়গাগুলোকে খুলে দেওয়ার, করিডোর করে দেওয়ার একটা বিশাল ইম্পর্টেন্স রয়েছে। ধরো কোনো একটা জিনিস হয়তো সিকিমে যাবে, তো তাকে যদি আমি পেট্রাপোল থেকে নিয়ে যাই তাহলে কতটা ট্রান্সপোর্টেশন পড়বে, সেখানে যদি আমি সেটাকে তোমাদের কোচবিহার থেকে নিয়ে যেতে পারি। কোচবিহার জিরো পয়েন্টে যাওয়ারও আমার ইয়ে হয়েছে, মানে সৌভাগ্য হয়েছে, আমি সেখানেও গেছি। হ্যাঁ, এই ব্রহ্মপুরের ইতিহাসটা তুমি একটু জেনে নিও। তো এই সমস্ত জায়গাগুলো সম্পর্কে একটু একটু ধারণা রেখো, যাতে ওরা তোমার সাথে গল্প করবে। এবারে গল্প করতে করতে কোন প্রশ্নটা কখন ফেলবে তার কোনো ঠিক নেই। আমি একজনের ইন্টারভিউর এক্সপিরিয়েন্স তোমাকে বলছি। তাকে প্রশ্ন করেছে, এখানে কলা বিখ্যাত, তুমি কলা খেয়ে দেখেছো, এসব প্রশ্ন করছে। এগুলো কোনো প্রশ্ন বলো তো? এবারে সে যদি সেখানে প্রশ্নতে অ্যান্সার দেয়, না স্যার আমি তো জানিই না, আমি এসব কোনোদিন দেখিইনি, তাহলে কি হবে? এগুলো ওই প্রেজেন্স অফ মাইন্ডটাকে যেয়ে পরে অ্যাটাক করে। এখানে কোনো রকম ভাবে কিন্তু ওরা তোমার সাথে খিল্লি করছে না, ওরা তোমার প্রেজেন্স অফ মাইন্ডটাকে দেখছে। এবারে ওই জায়গাতে এবার ধরো কার কোথায় কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে কেউ তো জানে না। এবারে আমার হয়তো জলপাইগুড়িতে 4 বছর 5 বছর থাকার একটা এক্সপিরিয়েন্স ছিল, তাই আমি ওখানের জায়গাগুলোকে এক্সপ্লোর করতে পেরেছি। ওখানে অন্য কেউ হতে পারে, সে হয়তো কোচবিহারেই ছিল, এরকমও হতে পারে। তো সেই জায়গাগুলোকে তোমাকে মানে একটু প্রিডিক্ট করে যেতে হবে আর কি, যে আমি গেলে পরে যাতে আমি এই জায়গাগুলো অ্যান্সার করতে পারি, এছাড়া আর কিছুই না। তো এগুলোকে একটু ঠিক আছে। তৈরি করো, এগুলোকে একটু তৈরি করো, এর বেশি আর কিচ্ছু হ্যাঁ, না। এই কয়েকদিন নন টেক গুলো একটু দেখে নিতে হবে ভালো। হুম হুম হুম। আর টেকনিক্যালি ওকে আছে, একদম ওকে আছে টেকনিক্যালি। আমার মনে হয় তুমি যেহেতু তোমার কোনো এক্সপিরিয়েন্স সেরকম নেই, তো তুমি ডিপ্লোমা বিটেক দুটোই করেছো, তো তুমি তোমার ইন্ট্রোডাকশনে আরেকটা জিনিসকে অ্যাড করতে পারো। সেটা হচ্ছে যে তুমি তোমার ইন্ট্রোর সাথে বলতে পারো যে তুমি কোথায় ভিটি করেছো বা ভোকেশনাল ট্রেনিং করার তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। তো এইটাকে একটু অ্যাড করলে আমার ভোকেশনাল মনে, ট্রেনিং হ্যাঁ, করিনি, মানে ওই একটা ট্রেনিং করেছিলাম, পিডাব্লিউডিরই একটা ট্রেনিং করেছিলাম, তো বাট সেটা সেটাকে, ভোকেশনাল ট্রেনিং বলা যায় না। যাই হোক, সেটাকে যদি তুমি ভোকেশনাল বলো, সামার ট্রেনিং বলো, উইন্টার বলো, ইন্টার্ন বলো, যাই বলো না কেন, হ্যাঁ, হ্যাঁ। যেহেতু তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তো তুমি সেটাকে ওখানে অ্যাড চাইলে করতেই পারো। এবার এটা তোমার মর্জি, তোমার মর্জি অনুযায়ী। কিন্তু আমার মনে হয় যে শোকেস করার জন্য, হ্যাঁ, কিছু জিনিস তো দরকার হয়। বুঝতে পেরেছো কথাটা? বুঝতে পেরেছি। তো তুমি চাইলে পরে সেটা ওখানে অ্যাড করতে পারো। দেখো এবারে তোমার কাছে, কারণ একদম এন্ড মুহূর্তে এসে পরে তুমি যেটা প্রিপেয়ার করেছো সেটা চেঞ্জ করবে কি করবে না। হ্যাঁ, কারণ ইন্টারভিউটা তো একদম এন্ড মুহূর্তে এসে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তো সেটা তুমি একবার দেখে নাও। বাট আমার মনে হয় যে একটু শোকেস করার জন্যে কিছু জিনিস দরকার লাগে। হয়। হ্যাঁ, মানে বেশি বাড়িয়ে বলতে হবে না, তুমি বলতে পারো যে না আমি এই টাইমে এটা করেছিলাম, তো এটা আমি করেছিলাম, এটার আমার এই সম্পর্কিত এই ধারণাটা রয়েছে। ঠিক আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ। আর কিছু তোমার তরফ থেকে? আর কিছু বলতে স্যার, কিরকম তাও মার্কস দেওয়া যেতে পারে, যে ইন্টারভিউ আমি তুমি যেরকম যেরকম হয়তো। টেকনিক্যালি সাউন্ড যতটা আমার ভালোই লাগলো, তুমি আমাকে বেশ ভালোই অ্যান্সার করতে পেরেছো, এবং কয়েকটা জায়গাতে খুব কনফিডেন্টলি অ্যান্সার করেছো।
তো তোমাকে মোটামুটি আমি হলে তো 52 53 এরকম নাম্বার আমি তোমাকে অবশ্যই দেবো। কিন্তু তুমি যদি টেকনিক্যালি হয়তো এই নন টেকনিক্যালগুলো আর একটু বেশি আমাকে ইয়ে করতে পারতে, তাহলে হয়তো এটা 55 56, খুব একটা বেশি নাম্বারের ডিফারেন্স হয়তো হবে না। বাট ওই জায়গাটায় তোমাকে আমি কনফিডেন্টলি ওই জায়গাটা দিতে পারতাম, মানে 55 56 তোমাকে খুব সহজে দিতে পারতাম। বুঝতে পেরেছো? স্যার 5 নম্বরে স্যার অনেকটাই ডিফারেন্স হয়ে যায়। মানে আমি এর আগে এই লাস্ট কেএমসি যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেটায় আমি কোয়ালিফাই করেছিলাম। আমি ইন্টারভিউ দিয়েছিলাম। হুম। তো আমার ১ নম্বরের জন্য হয়নি স্যার। মানে যে লাস্ট ক্যান্ডিডেট সে ইন্টারভিউ প্লাস রিটেনে এড করে 195 পেয়েছিল আর আমার দেখো, 194 এসেছে। কেএমসি আর পিএসসি এই দুটো জায়গা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, কেএমসি টোটালি ফোকাস করে প্র্যাকটিক্যাল নলেজের উপরে। তো তোমাকে এখানে যে কয়েকটা প্রশ্ন আমি তোমাকে করছি যেগুলো থিওরিটিক্যালি, কেএমসিতে সেরকম করবে না। সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন কিন্তু অন্যরকম। তুমি যখন এখানে যেয়ে পরে বলবে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি একদম নতুন, তো তারা যেভাবে নেবে আর কেএমসি যেভাবে নেবে সেটা কিন্তু আলাদা। মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এবারে অনেকের অনেক অনেক এক্সপিরিয়েন্স আছে ভাই, তারা অনেক অন্য কিছু বলতে পারে, বাট আমার এটা মনে হয় যে কেএমসি কিন্তু তোমাকে প্র্যাকটিক্যাল ফিল্ডের উপর বেশি জোর দেয়। তোমার যদি প্র্যাকটিক্যাল ফিল্ডের উপর বেশ একটা নলেজ না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কেএমসি তোমার নাম্বার ভ্যারি করিয়ে দেবে। বাট মানে পিএসসিতে সেটা হওয়ার চান্সেস খুব কম। পিএসসিতে আমি দেখেছি তো, আমার এক্সপিরিয়েন্স ছিল, আমার এক্সপিরিয়েন্সের থেকে যাদের এক্সপিরিয়েন্স নেই, নতুন ছেলে একদম, তারা হয়তো চান্স পেয়ে যাচ্ছে। তো সেই জায়গাগুলো আহ, মানে কি বলবো, সেই জায়গাগুলো পিএসসিতে আলাদা রকম, পিএসসিতে কেএমসির মতো নয়। তুমি যদি তোমার আহ, যে নলেজ রয়েছে সেটা ওখানে শোকেস করতে পারো, তোমার অ্যাটিটিউডটাকে ঠিক মতো শো করাতে পারো, তাহলে আমার মনে হয় যে তুমি আরামসে সেই জায়গাটা পেয়ে যাবে, মানে বেরিয়ে যাবে আরামসে। তো সেগুলো নিয়ে পরে চিন্তা করার কোনো দরকার নেই। আর কেএমসিতে কি হয়েছে, হ্যাঁ, পরে কি হবে, এইগুলো এই মুহূর্তে আমার মনে হয় থিঙ্কিং না করাই বেটার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। থিঙ্কিং এটা করো যে আম, আমি আমার মতো করে যাব, আমি আমার মতো করে পারবো। আর ইটস এ নিউ স্টার্ট, আমাকে ওখানে নতুনভাবে একটা জায়গাতে চাকরি পেতে হবে, এইটুকু থিঙ্কিং করে গেলে আমার মনে হয় বাকি জায়গাগুলোর দরকার খুব একটা পড়বে না, জোর পড়বে না খুব একটা। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, হুম, ওকে, থ্যাংক ইউ শুভম। থ্যাংক ইউ সো মাচ।